আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট, ভৌতিক গল্প উপহার দেওয়ার চেষ্টা করি তোমাদের মধ্যে। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আপনারাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবেন না। আমার এই ভৌতিক গল্প কারো জীবন মৃত কারোর সাথে যদি মিলে যায়, নিতান্তই কাকতালীয়। এর জন্য লেখক কিংবা পাঠক দায়ী নয়। আজকে তোমাদের সামনে বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা আজকের ভূতের গল্প বাঁশি। গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়ার রায়হান সীমান্ত। বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা কিছু না বললেই নয়। বাংলা সাহিত্যের কালজয়ী লেখক বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন বেশ কিছু কালজয়ী উপন্যাস। সেগুলো মাধ্যমে জয় করে নিয়েছেন বাংলাভাষী পাঠকের হৃদয়। শুধু উপন্যাসে থেমে থাকেননি, তিনি পাশাপাশি রচনা করেছেন ছোট গল্প, ভ্রমণ কাহিনী, দিনলিপি ইত্যাদি। প্রখ্যাত এই সাহিত্যিক 1894 সালে 12ই সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল যশোর জেলায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে তিনি শিক্ষা জীবন শেষ করেন। বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসম্ভব বইয়ের মধ্যে, অসংখ্য বইয়ের মধ্যে এই ভৌতিক গল্পের একটা বই। আজকে সেই গল্প জুড়েই আজকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোড বাঁশি। আজ আবার সেই ভাঙা বাঁশিটা লইয়া গোল বাঁধিল। বহুদিনের একটা পুরাতন পিতলের বাঁশি। মুখে একটা দিকটা খানিকটা ভাঙিয়া গিয়েছে, ছিন্নগুলি আর নিখুঁত হইয়া আয় নাই। আস্তা করে আবর্জনায় ফেলিয়া দিলেই হয়। এমন একটা পুরনো বাঁশির ছোট বউ কেন এমন আঁকড়াইয়া থাকে, একথা বহুবার ভাবিও সুলেখার শ্বশুরে কোনো সিদ্ধান্ত আসিতে পারে নাই। প্রায় এই বাঁশিটা লইয়া গোল বাঁধে। আর লক্ষ্মী ছাড়া হতবাগা ছেলেটাও যদি কথা শোনে না, এই বাঁশিটাই তার চাই। আজ গোল বাঁধিল। সুলেখা অনেক যত্নে টুলের উপর দাঁড়াইয়া অনেক কষ্টে বাঁশিটাকে খুব উঁচুতে তুলিয়া লুকাইয়া রাখিয়াছিল। খোকা খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়াছে এবং ঘরের মেঝেতে বসিয়া আবদ্ধ কাঠের ঘোড়াকে আহা দ্বারা সজোরে আঘাত করিতেছে। সুলেখা ঘরে ঢুকে দাঁড়াইয়া রহিল। একবার ভাবিল কিছু বলিবে না, কিন্তু কেমন একটা তীব্র বেদনা তাহার সমস্ত মনের গহনে স্নান হইয়া উঠেছে। নিকটে এবং দূরে, সম্মুখে এবং পশ্চাতে কিসের এক কল্যাণময় সুর যেন শান্ত গতিতে বাজিতে লাগিল। করুণ সুর, কিন্তু সজীব। সুলেখা খোকার নিকট আগাইয়া গেল। গায়ে হাত বুলাইতে বুলাইতে আস্তে আস্তে বলিল, তোকে একটা নতুন বাঁশি এনে দেব? খোকা জবাব দিল, না। ঘোড়া কিছুতেই চলিতেছে না, তাহা লইয়া সে ব্যস্ত। সে ঘোড়ার উপর কয়েক ঘা লাগাইয়া বলিল, চল ঘোড়া, চল, হ্যাট। সুলেখা বলিল, লক্ষ্মীটি দে। মুখ ফুলাইয়া খোকা বলিল, না। এবং এই না বহু চেষ্টায় হাতে পরিণত হইল না। বাঁশির এই অযত্ন সুলেখা সহিতে পারে না। হাত হইতে বাঁশিটা টানিয়া লইল। তোকে পয়সা দেব, দে। খোকা আঁকড়াইয়া দৌড়িয়া আছে, কিন্তু সুলেখার যেন আজ কিরকম এক রোগ চাপিয়া গিয়াছে। বাঁশি তার চাই চাই। সে খোকার গালে তৎক্ষণাৎ রাগে বসে ঠাস ঠাস করিয়া গোটা কয়েক চর মারিয়া বলিল, হতবাগা, লক্ষ্মী ছাড়া ছেলে, কথা শোনে না। কি হবে তোর এই ভাঙা বাঁশি নিয়ে? সেই দিন কিনে দিলাম, সেটাও হবে না, এটা চাই, লক্ষ্মী ছাড়া। বলিয়া সুলেখা খোকার পিঠে আরো কয়েকটা চর বসাইয়া দিল। চর খাইয়া খোকা চিৎকার করিয়া বলিল। শব্দ শুনিয়া মা আসিলেন এবং অন্যান্য আত্মীয় স্বজন এই নৈতিভিত্তিক উপভোগ্য ব্যাপারটা দেখিতে ছুটি আসিতে ভুলিলেন না। পিসি এই বাড়িতে বহুকাল ধরে আছেন এবং বড় বউয়ের দিকে টানিয়া মন রক্ষা করিয়া চলিতে অভ্যস্ত। পিসি বলিলেন, তোমরা যে কবে জ্ঞান গুণী হইবে তা এতটা বয়স হলো আমি বুঝতে পারলাম না ছোট ভাই। সুলেখা কথা কহিল না, চোখ দিয়া জল পড়িতে লাগিল। বড় বউ
আজ অত্যন্ত চটিয়া গিয়েছেন। ছোট বউ সুলেখাকে অত্যন্ত স্নেহ করিলেও এবং তাহাকে ছোট বোনের মতো দেখিলেও খোকার গালের দাগগুলো দেখিয়া মার হৃদয় সহসা কাঁদিয়া উঠিল। তিনি টান মারিয়া প্রাচীরের উপর দিয়ে বাঁশিটা বাহির করিয়া ফেলিয়া দিলেন। সুলেখা আপত্তি করিল না, একটা প্রতিবাদও তুলিল না। যেভাবে দাঁড়াইয়া ছিল ঠিক তেমনি দাঁড়াইয়া রহিল, কিন্তু সমস্ত চোখে মুখে এক নিদারুণ বেদনা জাগিয়া উঠিল। বর্ষার দিনে সমস্ত আকাশ যেন করিয়া মেঘ বরাক্রান্ত হইয়া সজল নয়ে চুপ করিয়া থাকিল সবাই। তেমনি গাঢ় বেদনা সে একান্ত নিরুপায়ে মতো চুপ করিয়া রহিল। সন্ধ্যা হইয়া আসিতেছে, সমস্ত আকাশ ভরিয়া কালো আফসা অন্ধকার নামিয়া আসিল। দূরের গাছটা পাশ দিয়ে সূর্যদেব নামিয়া যাইতেছে। সব কিছুর মধ্যে আজিকার মতো বিদায়ের ধ্বনি। সুলেখা ছাদে আলিশা দাঁড়াইয়া রহিল। আজ যেন কিছু ভালো লাগে না তার। এই পরিপূর্ণ সন্ধ্যা, এই মিষ্টি সুন্দর হাওয়া, এই আলো, এই বাতাস, সব কিছু যেন তিক্ত বেদনায় ভরিয়া গিয়াছে। বাতাসে রোজগারের মতো আজ সেই সুর, সেই ছন্দ, তবুও যেন ভালো লাগে না। হৃদয়ের কোনো তন্ত্রী যেন কিসের আহ্বানে আবার নিবিড় হইয়া উঠিল। বিগত জীবনকে সে কতভাবে কত দিকে ভুলিয়া চাহিল। কর্মের মধ্যে নিজেকে সযত্নে নিয়োজিত রাখিবার চেষ্টায় করিল না। সে দিন রাত করে তবুও পারে না। ওই বাঁশিটাই যেন তাকে সজর তাহার গত জীবনের মধ্যে লইয়া আসে। সুলেখা ছাদ হইতে সেই বাঁশিটার দিকে তাকাইয়া রহিল। একটা ইটের উপর বাঁশিটা চুপ করিয়া শুয়ে আছে। সুলেখা দুই চোখে জল মরিয়ে গেল, তাকিয়ে রইল। মনে ভাবিল, ভালোই হইল, ওই অলক্ষণে সর্বনাশা বাঁশিটা যত নষ্টের গোড়া, ওটা কিছুতেই তাহার বিগত জীবনকে ভুলিতে দেয় না। ভালোই হইল, কিন্তু তবুও যে কিসের এক নির্বিচ্ছিন্ন তীক্ষ্ণ সুর তাহার কানে আসিয়া বাজিতে থাকে, সে সব কিছু ভুলিয়া যায়। মনে পড়িতে লাগিল সেই দিনের কথা, যখন এই গৃহে প্রথম সে আসে। বয়স আর তখন কতই বা হবে, ওই 15 বছর, 16 কিংবা 15। স্বামীর কথা মনে পড়ে। মনোজ যেন আজও তার সম্মুখে দাঁড়াইয়া আছে। সুন্দর গৌরের চেহারা মনোজ, তার স্বামীকে মনে পড়িয়া যায়। আরো ধীরে ধীরে অনেক কথাই তার মনে পড়িতে লাগিল। এই মনোজ কি দুষ্টই না ছিল। 24 ঘন্টা তাহার খোপা খুলিয়া দুষ্টমি করিয়া এমন হাজারো রকমের কি বিরক্তি না করিত। মাঝে মাঝে রাগ করিয়ে সে বলতো, সুলেখা, মনে পড়িতে লাগিল, তোমাকে এই মুহূর্তে পাওয়া যায় না, কেমন মেয়ে তুমি। সুলেখা বলিত, দিন রাতেই তো আছি, তবুও পাও না। না, পাই না তো। এই বুঝি দিন রাত? সুলেখা অবাক হইয়া তাকাইয়া থাকিত। এই বুঝি দিন রাত কাছে থাকা? মনোজ বলিত, হিসেব করে দেখো তো, আজকে কতক্ষণ তুমি কাছে ছিলে? সেই ভোরে মিনিট খানেক, দুপুরে 3 সেকেন্ড, আর এসেই যাই করো। সুলেখা প্রতিবাদ করতো না, কারণ করিয়া লাভ নেই। বলিত, মা বসে আছেন সে কখন থেকে, আর ওর সবাই কি ভাববে বলো দেখিনি। এমনি কত টুকরো টুকরো কাহিনী মনে পড়িতে লাগিল সুলেখার। কিন্তু মনোজের একটি প্রিয় জিনিস ছিল বাঁশি বাজানো। তমন্য হইয়া সেই বাজি বাজাইতেই এবং সেই একটি মাত্র সময়ে সে সব কিছু ভুলিয়া যাইত। সংসার মুছিয়া যাইত দৃষ্টির সম্মুখ হইতে। সমস্ত কিছু সুরের ছন্দে নাচিয়া বেড়াইত। কি সুন্দর বাজাইত সে। সুরের উপর সুর সৃষ্টি করিত এক অপরূপ জগৎ। সেখানে আর কাহারও স্থান ছিল না, সুলেখারও নয়। এ সময় সুলেখা আসিয়া কাছে দাঁড়াইয়ে সেই দিকে তাহার বিন্দু মাত্র খেয়াল হইত না, হইতো চোখ পড়িতে না। এই সুরের রাজা মনোজ ছিল একান্ত একক। ইহা গণ্ডি আর পার হইয়া সুলেখা কখনোই সেই রাজ্যে প্রবেশ করিতে পারিত না। এখানে ছিল তার দুঃখ। সে স্বামীর কাছে গিয়ে দাঁড়াইতো, মনোজ একবার ফিরিয়া তাকাইতো না। সুলেখার রাগ বাড়িয়া যাইত। সে হয়তো টান মারিয়া বাঁশিটা তাহার হাত থেকে ছাড়াইয়া লইত। দু একবার একটু আপত্তি তুলিয়া মনোজ চুপ করিয়া থাকিত। সুলেখা সেই এতই ভালোবাসিত যে অত্যন্ত রাগ হইলেও কখনো তাহাকে ব্যথা দিতে পারত না। বলিত, তুমি এমন করো না, কখনো বাঁশি কেড়ে নিও না আমার কাছ থেকে। সুলেখা জয়ের আনন্দে আত্মহারা হইয়া বলিত, বাঁশি তুমি আর কখনো বাজাতে পারবে না। প্রাণভাবে তার দিকে তাকাইয়া সে বলিত, কেন?
সুলেখা রাগিয়া বলিত, কেন দিন রাত শুধু বাঁশি বাজাবে তুমি? আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি। মনোজ কোলের কাছে তাহার টানিয়া লইতে চাইত, আদর করিয়া বলিত, এই কথা, বেশ তো, এসো বলি এমন দুষ্টুমি করিতে আরম্ভ করিত যে বাধ্য হয়ে সুলেখা বলিত, তোমার কেমন দুষ্টুমি, ছাড়ো। বাহ, তোমার সাথে দুষ্টুমিও করতে পারবো না? না। বেশ মনোজ হাত পা ছাড়াইয়া চুপ করিয়া নির্বাক হইয়া বসিত। বেশ, না করলাম বলিয়া বাঁশিটা হাতে তুলিয়া লইত। দা করিয়া সুলেখা আবার তাহা কাড়িয়া লইত। না, এখন থাক বাজানো। বেশ, না হয় দুষ্টুমি করো, কিন্তু দেখো তো এই সন্ধ্যাবেলা শেষ, কে কি বলবে এসে? মনোজ আদর করিয়া তাহার কাছে টানিয়া লইয়া বলিত, কেউ কিছু বলবে না। এমনি কত কথাই তাহার মনে হইতে লাগিল। সেই সব কথা এত ছোট, এত ক্ষুদ্র যে কোনটি মনে রাখার মতো নয়। তবু প্রত্যেক কাহিনী, প্রত্যেকটি শব্দ, প্রতিটি ছন্দ যেন তাকে কত চেনা, কত পরিচিত। বলিতে চেষ্টা করিয়া যেন ভোলা যায় না। স্মৃতির কোন অতল দেশে হইয়া আপনি উঠিয়া আসে। বসন্ত ঋতুতে যেন গড়িয়া দক্ষিণের বাতাস সমস্ত কিছু ভরাইয়া দিয়ে যায়, তেমনি করিয়া সেই সব গত কাহিনী মনে কোনো গহর হইতে উঠিয়া আসিয়া সুরে ছন্দে গানে এক প্রবল উত্তেজনা আর আনন্দে তাহাকে মাতাইয়া দিত, তাহাকে বিভোর করিয়া তোলে। সে অচ্ছন্দ হইয়া যায় সেই রূপ মোহে, সেই রূপের ধ্বনিতে, ছন্দের বিচিত্র বর্ণে, এই গন্ধে। তুলিতে চাহিল, ভোলা যায় না। এমন করিয়া কথলিকে সুলেখা ভাবিতেছিল। নিজ হইতে মা ডাকিলেন, বৌমা। বড় বৌমা ডাকিলেন, ও ছোট, কোথায় তুই? নিচে আয়। সুলেখার ডাক শুনিয়া নিচে আসিল। বড় বউ বলিলেন, তোমার জন্যই খোকাটা এত বার বেড়েছে। এখন বোঝ মজাটা। একদিন তুমি না খাইয়ে দিলে চলবে না। ভাত নিয়ে কতক্ষণ সাদাসাদি হলো, খাবে না। সুলেখা কোনো কথা বলিল না। খোকাকে খাইয়ে দিতে লাগিল। ইহাকে খাওয়ানো একটা মহাযুদ্ধ জয় করা মতো, এবং একরকম সুলেখা তাহা পারে। খাইতে বসে অত্যন্ত সহস্র আবদার করা না করিলে সে কিছুতেই খাইবে না, সুলেখা ইহা জানে। কিন্তু আজ তার কোনো দিকেই ভালো লাগিল না। বলিল, বুড়ো ছেলে, এখনো নিজ হাতে খাওয়া শিখিসনি। পারবো না আমি তোকে রোজ রোজ খাওয়াই দিতে। সুলেখা বুঝিতে পারিল আজ খোকার ভালো করিয়া পেট ভরে নাই, কিন্তু কিন্তু কোনো কথা বলিল না। রাগ করিয়া এমন করিয়াছে, এ কথা মিথ্যা কে যেন ভালো লাগিল না। যাক, এক মুঠো বেশি খাইয়াবার জন্য উদ্বেগ আর তাহার অত্যন্ত থাকে না তার কাছে। তাহার পেট ভরিয়া খাইয়া দিতে যেন এক বিশ্রী অলস। মনের সমস্ত কিছু ভরিয়া শুধু মনোজ, আর কেউ নাই। এই পৃথিবী, এই বিরাট জগতে যা কিছু সব আজ নিঃশেষে এই বিধবা তরুণীটির নিকট হইতে মুছিয়া গিয়েছে। কেবলমাত্র মনোজ আর সেখানকার অধীশ্বর কেউ আর কোথাও নেই। সব ফাঁকা, সব খালি। খোকার খাওয়া প্রায় শেষ হইল। সুলেখা সংসারের ছোটখাটো কাজ করিল। আজ কাজ করিত তেমন এক বিতৃষ্ণা। দেখিল মায়ের সন্ধ্যার যোগাযন্ত্র করতে হবে। খোকা এবং অন্যান্য বিছানা খালি পড়িয়া আছে, চাদর পাতা নাই। বড় ঠাকুর আসিয়া গামছা চাই, অথচ র্যাকে গামছাটা পর্যন্ত ঝোলানো আছে, সেটা চোখে দেখবে না। এইসব কাজে সুলেখা করে এবং করিতে না পারিলে দুঃখিত হয়। কিন্তু আজ ভালো লাগিল না। কেমন যেন একটা অবসাদ সমস্ত মাথার ছিদ্র দিয়ে যেন অন্য কাহারও কথা মনে ঢুকিতে লাগিল। ছোট ননদ মিনু আসিয়া বলিল, বৌদি, আমার পড়ার একটু দেখিয়ে দেবে? চলো চলো বলিয়া তাহাকে পড়াইতে বসিল। কিন্তু আজকে যে কিছু ভালো লাগে না। পড়াইতে পড়াইতে তৎক্ষণাৎ কখন মনে পড়ে গেল সন্ধ্যা হইল, মনোজ ওই বাঁশি বাজাইতে আসিবে। আস্তে আস্তে সুর তুলিত গানের। মিনু বলিল, তারপর কি হলো বৌদি? কি হবে বলে দাও না। বৌদি বলল, বাঁশির ইংরেজি তাও জানো না? মিনু বলল, বাহ, তা বুঝি জিজ্ঞাসা করেছি। বৌদির মন অবচেতনার হইতে ফিরিয়া আসিল। বলিল, আজ থাক বোন, আজ ভালো লাগছে না। ধীরে কইরে। কে বর্দি? হ্যাঁ, সে তো আজ স্কুলে হতে আসেনি। কেন রে? ওদের আজ প্রাইজ নাকি
বললাম, আমাকে নিয়ে যেতে নিলে না। বৌদি চুপ করিয়া রইল। মিনু বলল, আজ ওরা হোস্টেলে থাকবে, কাল সকালবেলা আসবে। আচ্ছা, ধীরে থাকিলে তাহারা সহিত গল্প করিয়া কিছুটা সময় তবু কাটানো যেত। আজ তার কোনো উপায় রইল না। অদৃষ্ট যখন খারাপ হয় তখন এমনি করিয়া হয়। রাত্রে এদিক ওদিক হইয়া গিয়েছে। আকাশে একখণ্ড চাঁদ, তাহার শুভ্র আলোতে সকল কিছু রঙিন হইয়া উঠিয়াছে। সামনের বাড়িঘর, দূরের ওই প্রান্তর সমস্ত কিছু, উপরে চাঁদের মিষ্টি আলো, কোমর স্পর্শ। সকালে ঘুমিয়ে পড়িল। রাতও কম হইল না। সুলেখার চোখে ঘুম নাই। ঘুম যেন এ রাজ্য হইতে কত দূর পালাইয়া গিয়েছে। ঘুম নাই। সুলেখা জানালার দিকে দাঁড়াইয়া রইল। কিসের যেন একটা মিষ্টি শব্দ কত দূর হইতে বাসিয়া আসিতেছে। দূরের এই পল্লবীতে বননীর শ্রেণী পার হইয়া ছোট ঝর্ণাগুলিকে পাশে রাখিয়া কথা হইতে যেন একটা বাঁশির শব্দ বাসিয়া আসিতে লাগিল। জানালা ধরিয়া সুলেখা চুপ করে দাঁড়িয়ে রইল। আকাশের শ্বেত অপরূপ জ্যোৎস্না অপুরের মতো জগজগ করিতেছে। বিছানায় গিয়ে দেখল সে জানালা দিয়ে গলাইয়া আসিতেছে খানিকটা তাহার ঘরের মধ্যে। এমনি করে রজনীতে কতদিন তাহার দুজনে বসিয়া গল্প করিয়াছে, বাঁশি লইয়া ঝগড়া হয়েছে। এমনি করে কত বসন্ত, কত বর্ষা, কত গ্রীষ্ম তাহার নিকট দিয়ে আসিয়া খেলিয়া বেড়াইয়া গিয়েছে। খুশি করিয়া হাসি দিয়া কতভাবে, কিন্তু তারপর পরের কথা ভাবিতে সুলেখা ভয় হয়। তখন বৈশাখ মাস। এমনি একটা সময় মনোজের সর্দি হঠাৎ বসিয়া যায়। তা লইয়া জমে মানুষের টানাটানি, কিন্তু টানাটানিদের এক পক্ষে জিতিতে পরে জয় হইল বিধাতার। অসুখের সময় মনোজ বাঁশি বাজাইতে চাহিত, ডাক্তারদের বারণ হইয়া উঠিত না। মৃত্যুর কয়েকদিন পূর্বে মনোজ সুলেখা কাছে জানিয়া নেয়, বলে, আমার তো সময় হইয়া আসিল, বিদায় দাও, সুবিদায় দাও। চোখের অশ্রু মুছিয়া সুলেখা কি বলিতে চাহিল, পারে নাই। মৃত্যুর পর হাসিয়া মনোজ বলিয়েছিল, যদি কিছু হয় এই বাঁশিটি তুমি রেখে দিও, ওর চেয়ে প্রিয় আমার কাছে আর কিছু নেই। কাঁদিতে কাঁদিতে সুলেখা বলিয়াছিল, এমন কথা বলবে না, আমি এক্ষুনি চলে যাব, আমি পারবো না রাখতে তোমার বাঁশি। মনোজ আর কিছু বলে নাই, শুধু বলিয়াছিল, ওকে রেখে দিও। তারপর কোথায় দিয়ে কি হয়ে গিয়েছে আজ তাহা ভাবিতে হয় বারবার। সুলেখা সে কথা ভাবিতে শিহরে ওঠে। মাত্র 3 বছর স্বামী সাহিত্য বাস করিবার পরই তাহার সব গুছিয়ে গেল। নারী যাহা লইয়া গর্ব করে সে তাহাকে হারাইল। তারপর কত বছর কাটিয়ে গিয়েছে, কত বর্ষা, কত বসন্ত ডাকিয়া ডাকিয়া ফিরিয়ে গিয়েছে। গন্ধবরুতলা বাতাস, কত দক্ষিণের গানি না রূপের মাধুর্য পুলকিত হইয়া উঠিয়াছে, কিন্তু সব কিছুর মধ্যেই যেন মস্ত বড় একটা দীর্ঘ ফাঁকা কি যেন হারাইয়া গিয়েছে। কিসের যেন অভাব। সমস্ত আলো, সমস্ত হাসি একটা বিরাট মিথ্যা হইয়া তাহার নিকট দেখা দেয়। কিন্তু প্রত্যেক রাতে যেন কে আসিয়া বাঁশিটা বাজায়। সুলেখা ঘুমাইয়া পড়িলে যেন তাহার জীবন্ত বাঁশি শুনতে পায়। জাগিয়া থাকিলে বাঁশি বাজে না, কিন্তু ঘুমাইয়া ঘুমাইয়া প্রত্যেক রাতে সে বাঁশির শব্দ শুনে। তাহার জীবনের মধ্যে এই একটি মাত্র সান্ত্বনা, যাহা লইয়া সে আজও বাঁচিয়া আছে। আজ তাহার মনে হইতে লাগিল, কত দূর হইতে বাঁশির করুণ সুর যেন বাঁশিয়া আসিতেছে, কিন্তু করুণ সুর প্রত্যেকটি রেশের মধ্য হইতে কে যেন শান্ত কণ্ঠে বিনিময় করিয়া বলিতেছে, আমায় তুমি নিলে না, তুলে নাও। সুলেখার সমুদ্র ইন্দ্রিয় আচ্ছন্ন হয়ে উঠিল, কিন্তু কি করিবে, উপায় নেই। ওদিকে বাঁশি যেন কাঁদিয়ে কাঁদিয়ে বলিতেছে, আমায় তুলে নাও, তুমি তুলে নাও। সুলেখা কি করিবে, অনেকক্ষণ বসিয়া ভাবিল। তাহার পর ধীরে ধীরে চোরের মতো পা টিপতে টিপতে বাহিরে আসিল। কিরো কিরো দরজা খুলিয়া প্রাচীরের নিকট আসিয়া সেই বাঁশির নিকট ধীরে ধীরে আগাইয়া গেল। কি এক ছায়া মূর্তি যেন বাঁশিটি হাত দি করিয়া বসিয়া আছে। সুলেখা কেমন বিবহল হয়ে উঠিল, চিৎকার করিয়া উঠিতে চেষ্টা করিল, পারিল না। তারপর কিসের এক উন্মাদনায় আগাইয়া গেল এবং সেই ছায়ামূর্তির হাত বাঁশিটি তুলিয়া বুকে চেপিয়ে ধরিল। ছায়ামূর্তি খুশি হইয়া উঠিল যেন, কিন্তু কিছুই বলেনি, কিছুই বলেনি। গাইস, সত্যি আমি কিছুটা আবেগ আপ্লুত আমার এই গল্পটা পড়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
এই কালজয়ী প্রত্যেকটা লেখা এরকম তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। সো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো যাতে আমার গল্পের নোটিফিকেশন খুব দ্রুত তোমরা পেয়ে যেতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো। নমস্কার, আল্লাহ হাফেজ।